একটা সময় ছিল যখন মানুষ ভেবেছিল সায়েন্স বা বিজ্ঞানের জোরে প্রকৃতিকে তারা খাঁচায় বন্দি করে ফেলবে। বিলুপ্ত হয়ে যাওয়া দানবদের পৃথিবীতে ফিরিয়ে এনে ভেবেছিল সবকিছু তাদের কন্ট্রোলেই থাকবে। প্রকৃতি কখনোই মানুষের তৈরি নিয়ম মেনে চলে না। আজকের গল্পটা আটলান্টিক মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় দ্বীপ সেন্ট হারবার্টকে নিয়ে, যেখানে মানুষের চোখের আড়ালে ইনজেন নামের একটি কোম্পানি ডাইনোসরদের নিয়ে ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। তারা শুধু সাধারণ ডাইনোসরই বানাচ্ছিল না, বরং ল্যাবের ভেতর তৈরি করেছিল এক নতুন হাইব্রিড মিউট্যান্ট দানব, যার নাম দেওয়া হয়েছিল ডি-রেক্স। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদুজ্জামান। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালের অন্যতম সেরা আলোচিত সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। চলুন সরাসরি চলে যাই মূল গল্পে। সিনেমাটি শুরু হয় বর্তমান সময় থেকে প্রায় 17 বা 18 বছর আগের এক ঘটনা দিয়ে। আটলান্টিক মহাসাগরের গভীরের এক দ্বীপে গড়ে ওঠা ইনজেন কোম্পানির ল্যাবে বিজ্ঞানীরা বিভিন্ন ডাইনোসরদের রক্ত আর ডিএনএ মডিফাই করে আরও শক্তিশালী ও হিংস্র ডাইনোসর বানানোর চেষ্টা করছিল। আর তাদের এই প্রজেক্টের প্রধান আকর্ষণই ছিল এই ডি-রেক্স। কিন্তু মানুষের তৈরি অতি আধুনিক প্রযুক্তিও কত সামান্য কারণে ফেল করতে পারে তা এই দৃশ্যে দেখা যায়। ল্যাবের এক বিজ্ঞানীর অসাবধানতায় একটি চকলেটের প্লাস্টিকের প্যাকেট বাতাসে উড়ে গিয়ে বুলেট প্রুফ দরজার ল্যাকিং সিস্টেমে আটকে যায়। ব্যাস, মুহূর্তের মধ্যে পুরো ল্যাবের ইলেকট্রনিক সিস্টেমে মেলফাংশন বা গোলযোগ দেখা যায়। ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। সবাই ল্যাব থেকে কোনো মতে বের হতে পারলেও একজন বিজ্ঞানী সেই ডি-রেক্সের খাঁচার রুমে আটকা পড়ে যায়। ঠিক তখনই কন্টেনারের ভেতর থেকে জেগে ওঠে সেই ভয়ঙ্কর দানব। চোখের পলকে সে ল্যাবের ভেতরে থাকা বিজ্ঞানীদের ওপর হামলা চালিয়ে তাদের শেষ করে দেয়। এরপর গল্প সরাসরি চলে আসে 17 বছর পর, অর্থাৎ 2027 সালে। ততদিনে বিজ্ঞানীরা ডাইনোসরদের পৃথিবীতে ফিরিয়ে আনে ঠিকই, কিন্তু বর্তমান যুগের পরিবেশ তাদের বেঁচে থাকার জন্য মোটেও অনুকূল ছিল না। বাতাসে অক্সিজেনের পরিমাণ কম আর সূর্যের অতিরিক্ত তাপমাত্রার কারণে ডাইনোসররা একে একে অসুস্থ হয়ে বিলুপ্তির মুখে পড়েছিল। তবে ইকুয়েডরের আশেপাশের কিছু ট্রপিক্যাল দ্বীপে এখনও প্রকৃতির ভারসাম্য ভালো থাকায় বেশ কিছু ডাইনোসর টিকে ছিল, কিন্তু আইনগতভাবে সেখানে সাধারণ মানুষের যাওয়া ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এরই মধ্যে আমাদের দেখানো হয় নিউ ইয়র্ক শহরের এক বিশাল ট্রাফিক জ্যাম, যেখানে একটি বিশাল ডাইনোসর অসুস্থ হয়ে রাস্তার মাঝখানে পড়ে আছে। আর এই জ্যামে আটকে আছেন মার্টিন নামের এক ভদ্রলোক। মার্টিন হলেন আমেরিকার অন্যতম শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানির পার্কার জেনেক্সের একজন প্রভাবশালী অ্যাডভাইজার। সে আজকে বিশেষ এক মিশনে বেনেট নামের এক দুর্দান্ত ট্র্যাকারের সাথে দেখা করতে এসেছেন। মার্টিন বেনেটের গাড়িতে এসে বসেন এবং তাকে জানান যে বেনেটের মতো একজন দক্ষ মানুষই কেবল এই অসম্ভব মিশনটি সফল করতে পারবে। বেনেট প্রথমে কাজটি কি তা জানতে চাইলে মার্টিন তাকে নিয়ে যায় ডক্টর হেনরি নামের একজন জীববিজ্ঞানীর কাছে। হেনরি ডাইনোসরের কঙ্কাল দিয়ে একটি ছোটখাটো পার্ক চালাতেন। সেখানে মার্টিন তাদের আসল প্ল্যানটি খুলে বলেন। পার্কার জেনেক্স কোম্পানি মানুষের হার্টের নানান জটিল রোগের সুচিকিৎসার জন্য ডাইনোসরের জিন দিয়ে একটি যুগান্তকারী লাইফ সেভিং ড্রাগস বা ঔষধ বানাতে চান। আর এই ঔষধের জন্য তাদের দরকার পৃথিবীর 3টি ভিন্ন মাধ্যমের সবচেয়ে বড় 3টি ডাইনোসরের রক্ত বা ব্লাড স্যাম্পল। 1. স্থলভাগের বিশাল টাইটানোসরাস, 2. সমুদ্রের জলদানব মেজাসোরাস এবং 3. আকাশে ওড়া ফাইটার জেটের সমান ক্যাটজালকোয়াটলেস। যেহেতু এই ডাইনোসরগুলোর হার্ট অনেক বড় এবং এদের আয়ু 100 বছরের বেশি, তাই এদের রক্তে এমন কিছু উপাদান আছে যা মানুষের হার্টকে পুনরুজ্জীবিত করতে পারবে। তবে শর্ত হলো রক্তের এই নমুনাগুলো ডাইনোসরের বেঁচে থাকা অবস্থায় নিতে হবে, কারণ মৃত্যুর সাথে সাথে ডাইনোসরদের রক্তে অক্সিজেন কমে তা জমাট বেঁধে যায়। এই বিপজ্জনক ও সম্পূর্ণ অবৈধ কাজের জন্য মার্টিন বেনেট ও হেনরিকে $100 মিলিয়ন বিশাল অফার দেন। এত টাকা দেখে বেনেট আর হেনরি দুজনেই এই মিশনে যেতে রাজি হয়ে যান। এরপর টাকা চূড়ান্ত হওয়ার পর তারা সবাই মিলে সুরিনামের রাজধানী প্যারামারিবোতে রওনা দেন। সেখানে বেনেটের এক পুরনো বন্ধু ডন কনের সাথে দেখা করেন, যিনি সাবেক ইউএস আর্মি অফিসার। ডানকান প্রথমে এই ঝুঁকিপূর্ণ মিশনে যেতে একদমই রাজি ছিল না, কিন্তু বেনেট যখন মার্টিনকে বলে ডানকানের জন্য অফার ডাবল করতে, তখন মার্টিন বুঝে যায় এরা টাকা বাড়িয়ে নিচ্ছে। তবুও মিশন সফল করার জন্য মার্টিন রাজি হয়ে যায়।
ডানকানের সাথে যোগ দেয় ববি নামের একজন স্পেশাল ফোর্স অফিসার, যার কাজ ছিল পুরো টিমের সিকিউরিটি নিশ্চিত করা। সাথে নেওয়া হয় নিনা ও লেক্লার্ক নামের আরও দুজনকে। দ্বীপে যাওয়ার পথে ববি দেখায় যে সে আত্মরক্ষার জন্য নিউরোটক্সিন নামের এক ভয়ঙ্কর বিষ সাথে নিয়েছে, যা দিয়ে যে কোনো সময় ডাইনোসরকে নিমেষেই মেরে ফেলা যায়। কিন্তু বিজ্ঞানী হেনরি এর বিরোধিতা করেন, কারণ তার উদ্দেশ্য ছিল কোনো ক্ষতি না করে শুধু রক্ত নেয়া। রক্ত নেয়ার জন্য মার্টিনের কোম্পানির বিশেষ এক ধরনের হারপুন বন্দুক তৈরি করেছিল, যা ফায়ার করলে সুচটি ডাইনোসরের 4 ইঞ্চি চামড়া ভেদ করে রক্ত সংগ্রহ করবে এবং প্যারাসুটের সাহায্যে বোতলটি বাতাসে উড়ে আবারও নিচে নেমে আসবে। গল্পের এ পর্যায়ে আমরা সমুদ্রের বুকে আরেকটি ছোট নৌকা দেখতে পাই, যেখানে ডেভিড নামের একজন বাবা তার 2 মেয়ে তেরেসা ও বেলা এবং তেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ারকে নিয়ে কেপটাউনের দিকে যাচ্ছিলেন। ডেভিড তার মেয়ের বয়ফ্রেন্ডকে খুব একটা পছন্দ করতেন না, তাই তাদের মধ্যে হালকা কথা কাটাকাটিও চলছিল। হঠাৎ করেই তারা পানির নিচে বিশাল কোনো এক প্রাণীর ছায়া দেখতে পান। ডলফিন বা তিমি ভাবলেও ওটা আসলে ছিল প্রাগৈতিহাসিক সমুদ্র দানব মোজাসোরাস। কোনো কারণ ছাড়াই মোজাসোরাসটি তাদের ছোট্ট নৌকাটিতে একটি ভয়ঙ্কর ধাক্কা দেয় এবং নৌকাটি উল্টে যায়। ডেভিড তার 2 মেয়েকে নৌকার উপরে তুলতে পারলেও জেভিয়ার ভেতরে আটকে যায়। তবে ডেভিড সাহসিকতার সাথে জেভিয়ারকে উদ্ধার করেন। অদ্ভুতভাবে মোজাসোরাসটি তাদের আশেপাশে ঘুরলেও আর নতুন কোনো আক্রমণ না করে চলে যায় সেখান থেকে। পরদিন সকালে ডানকানের বোটের রেডিওতে বারবার মেডে অর্থাৎ বিপদের সংকেত আসতে থাকে। ডানকান বলেন যে তাদের বোট ঘুরিয়ে ওই বিপদে পড়া মানুষদের সাহায্য করা উচিত। কোম্পানির সিকিউরিটি অফিসার ববি আর মার্টিন এর বিরোধিতা করে বলেন যে তারা মোজাসোরাসের খুব কাছাকাছি আছেন, তাই আগে রক্ত নেওয়া উচিত। কিন্তু ডানকান যেহেতু বোটের ক্যাপ্টেন, তার জেদের কাছে হার মেনে তারা বোট ঘুরিয়ে ডেভিড আর তার পরিবারকে উদ্ধার করে। ডেভিডকে মাঝ সমুদ্রে মেয়েদেরকে নিয়ে আসার জন্য ডানকান বেশ বকাঝকাও করে। মার্টিন ডেভিডের পরিবারকে মিথ্যা সান্ত্বনা দেয় যে কাছে একটা মানুষের গ্রাম আছে যেখানে তাদের নামিয়ে দেয়া হবে। ঠিক তখনই সেই বিশাল মোজাসোরাসটি ডানকানের বোটের দিকে ধেয়ে আসে। বেনেট নিজেকে বোটের সামনে শক্ত করে বেঁধে বন্দুক নিয়ে প্রস্তুত হন, কিন্তু মোজাসোরাসের প্রথম আঘাতেই বোটের অবস্থা খারাপ হয়ে যায়। বেনেট প্রায় মোজাসোরাসের মুখেই পড়ে যাচ্ছিলেন, কিন্তু হেনরি তাকে টেনে বাঁচান। অবশেষে সঠিক দূরত্বে এসে বেনেট ফায়ার করেন এবং মেজোসোরাসের শরীর থেকে লিকুইড নাইট্রোজেনের বক্সে প্রথম রক্তের স্যাম্পল সফলভাবে সংগ্রহ করা সম্ভব হয়। রক্ত সংগ্রহের ঠিক পরে বিজ্ঞানী হেনরি বেনেটকে বলেন যে এই ঔষধ যদি কোনো একক কোম্পানি প্যাটেন্ট করে নেয় তবে তারা বাজারে চড়া দামে বিক্রি করবে। এর চেয়ে ভালো হতো যদি ওটা ওপেন সোর্স বা সবার জন্য উন্মুক্ত করা হতো। কিন্তু বেনেট নিজের লাভের কথা চিন্তা করে এতে রাজি হয় না। কথাবার্তার মাঝেই হঠাৎ তারা খেয়াল করে যে স্পাইনোসোরাস ডাইনোসরগুলো, যারা পানি ও মাটি 2 জায়গাতেই শিকার করতে পারে, তারা তাদের বোটটিকে ঘিরে ধরেছে। ববি রেগে গিয়ে বোটের ডেক থেকে স্পাইনোসোরাসগুলোর উপর অনবরত গুলি চালাতে শুরু করে। ডানকানের বারবার বারণ করা সত্ত্বেও ববি শোনেননি। এরপর হঠাৎ একটি স্পাইনোসোরাস পানির নিচ থেকে লাফিয়ে উঠে ববিকে কামড়ে ধরে টেনে নিয়ে যায় গভীর সমুদ্রে। ডানকানের চোখের সামনে তাদের প্রথম সঙ্গী সেখানে মারা যায়। মেজোসোরাসের পরবর্তী ধাক্কায় ডেভিডের ছোট মেয়ে বেলা সমুদ্রের পানিতে ছিটকে গিয়ে পড়লে ডেভিড তাকে বাঁচায়। মেজোসোরাসের হাত থেকে বাঁচতে ডানকান বোটটিকে কম গভীর পানির দিকে নিয়ে যায়, যেখানে মেজোসোরাস আসতে পারবে না। কিন্তু সেন্ট হারবার্ট দ্বীপের তীরে পৌঁছাতে পৌঁছাতে তাদের বোটটি সম্পূর্ণভাবে অকেজো আর ধ্বংসও হয়ে যায়। তীরে পৌঁছানোর পর সবাই যখন ভাবছিল তারা নিরাপদ, ঠিক তখনই তাদের আরও একটি বড় বিপর্যয় ঘটে। বোট থেকে মিনা নামের মেয়েটি যখন জরুরি কিছু জিনিসপত্র নামাচ্ছিল, হঠাৎ জঙ্গল থেকে একটি স্পাইনোসোরাস এসে চোখের পলকে তাকে মুখে তুলে জঙ্গলের ভেতরে উধাও হয়ে যায়। মিশন ভালোভাবে শুরু করার আগেই বেনেট তাদের দল থেকে 2 জন দক্ষ সদস্যকে হারিয়ে ফেলে। এদিকে সমুদ্রের অন্য প্রান্তে ডেভিড তার পরিবার নিয়ে নিরাপদে তীরে ওঠে এবং একটি পাহাড়ের গুহার ভেতর দিয়ে দ্বীপের অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। বেনেট তার বাকি টিমকে সান্ত্বনা দিয়ে বলে যে মন খারাপ করার সময় নেই, তাদের কাছে 24 ঘন্টার সময় আছে, কারণ বেনেট আগে থেকেই ব্যাকআপ রেস্কিউ টিম ঠিক করে রেখেছিল, যারা 24 ঘন্টা পর দ্বীপের দক্ষিণ পশ্চিমের হেলিপ্যাডে মাত্র 2 মিনিটের জন্য হেলিকপ্টার নিয়ে আসবে। এর মধ্যে তাদের বাকি 2টি স্যাম্পল সংগ্রহ করে হেলিপ্যাডে পৌঁছাতে হবে। পরদিন সকালে বেনেটের দল একটি ঘাসের জঙ্গলের ভেতর দিয়ে সাবধানে এগোতে থাকে।
মার্টিন যখন ভয় পাচ্ছিল, হেনরি তাকে বলে যে ডাইনোসরদের বুদ্ধি ছিল না, তবুও তারা পৃথিবীতে 16 কোটি বছর রাজত্ব করেছে। আর মানুষের এত বুদ্ধি থাকা সত্ত্বেও নিজেদের তৈরি অস্ত্রের কারণে হয়তো 10 লক্ষ বছরও টিকতে পারবে না। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একজোড়া বিশাল তৃণভোজী ডাইনোসর, টাইটানোসরাস। যেহেতু এরা শান্ত প্রকৃতির, তাই বিজ্ঞানী হেনরি পরম আবেগে ডাইনোসরটিকে স্পর্শ করেন, যা ছিল তার জীবনের অন্যতম সেরা একটি অভিজ্ঞতা। ডাইনোসর দুটি যখন নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, বেনেট খুব সহজে বন্দুক দিয়ে তাদের দ্বিতীয় রক্তের স্যাম্পলটি সংগ্রহ করে ফেলেন। এখন তাদের আর মাত্র একটি স্যাম্পল বাকি। এদিকে ডেভিডের পরিবার যখন জঙ্গল দিয়ে এগোচ্ছিল, ছোট মেয়ে বেলা একটি কিউট ছোট্ট ডাইনোসর দেখতে পায়। সে তাকে চকলেট খাইয়ে নিজের ব্যাগে পুরে নেয় এবং পোষ মানিয়ে ফেলে। রাতের বেলা জেভিয়ার যখন একটু দূরে যায়, তখন কিছু মাংসাশী ডাইনোসর তাকে তাড়া করে। কিন্তু ঠিক সেই সময় একটি ক্যাটজাল কোয়ার্টলেস পাখি এসে সেই ডাইনোসরগুলোকে শিকার করে নিয়ে যায়, ফলে জেভিয়ার সেখানে প্রাণে বেঁচে যায়। পরদিন সকালে নদীর ওপারে তারা একটি প্রাচীন ভাঙা ঘর আর নৌকা দেখতে পায়। তেরেসা ভাবল নৌকা দিয়ে হয়তো তারা মানুষের লোকালয়ে পৌঁছাতে পারবে। সে সাহস করে নদী পার হয়ে ঘরের ভেতরে যায়, কিন্তু সেখানে সে দেখতে পায় একটি বড় ডাইনোসরের আধা খাওয়া ছিন্ন ভিন্ন কঙ্কাল, আর ঠিক তার পাশেই ঘুমিয়ে আছে একটি বিশাল টিরেক্স। তেরেসা ভয় পেয়ে ফিরে আসতে চাইল, কিন্তু সেখানে একটি ইমার্জেন্সি লাইফ বোট দেখে সেটা টানার চেষ্টা করতেই শব্দ হয়ে যায়, আর সাথে সাথেই টিরেক্সটি জেগে ওঠে। এরপর ডেভিডের পুরো পরিবার একটি ভেলায় চড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু টিরেক্স নদী পর্যন্ত তাদের তাড়া করতে শুরু করে। এক পর্যায়ে তাদের ভেলা উল্টেও যায় এবং তারা একটি বড় পাথরের পেছনে লুকায়। বেলা নৌকার নিচে আটকে গেলেও শেষ মুহূর্তে বেলার বাবা তাকে টেনে বের করে আনে এবং তারা কোনোমতে টিরেক্সের হাত থেকে রক্ষা পায়। গল্প এবার ফিরে আসে বেনেটের দলের কাছে। তারা এখন একটি উঁচু পাহাড়ের চূড়ায়, যেখানে আকাশের দানব ক্যাটজাল কোয়ার্টলেসের বাসা। এই উড়ন্ত ডাইনোসরটি আকারে একটি ফাইটার জেটের সমান। বেনেট, হেনরি আর লেক্লার্ক দড়ির সাহায্যে পাহাড়ের নিচে ডাইনোসরের গুহায় নেমে আসে, আর মার্টিন ও ডানকান ওপর থেকে দড়ি ধরে রাখে। গুহার ভেতরে তারা প্রাচীন এক সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পায়, যেখানে ডাইনোসরের ডিম থেকে হেনরি খুব দ্রুত রক্তের স্যাম্পল নেওয়া শুরু করেন। ঠিক তখনই সেই বিশাল উড়ন্ত ডাইনোসরটি ফিরে আসে এবং গুহায় আক্রমণও করে বসে। বেনেট ও হেনরিকে বাঁচাতে লেক্লার্ক দড়ি ঝুলে ডাইনোসরটির মনোযোগ নিজের দিকে নেয়ার চেষ্টা করে, কিন্তু ডাইনোসরটি এক ঝটকায় লেক্লার্ককে ঠোঁটে তুলে জ্যান্ত গিলে ফেলে। ওপার থেকে মার্টিন আর ডানকান ভয় পেয়ে দড়ি ছেড়ে একটা ছোট্ট গুহায় আশ্রয় নেয়। দড়ি ছুটে যাওয়ায় হেনরি পাহাড় থেকে নিচে পড়ে যান এবং তার হাত থেকে স্যাম্পলের বোতলটি ছিটকে যায়। হেনরি গাছের পাতার উপর পড়তে পড়তে নিচের একটি জলাশয়ে পড়ে এবং অলৌকিকভাবে বেঁচে যায়। আর রক্তের স্যাম্পলটির সাথে প্যারাশুট থাকায় সেটিও নিরাপদে হেনরির সামনে এসে পড়ে। বেনেট ও বাকিরা নিচে নেমে হেনরিকে জীবিত দেখে আনন্দিত হয়, কারণ তাদের 3টি স্যাম্পলই এখন তাদের হাতে। এদিকে ডেভিডের পরিবার জঙ্গল পার হয়ে ঠিক সেই পরিত্যক্ত ইঞ্জিন ল্যাবের সামনে এসে পৌঁছায়, যা আমরা সিনেমার শুরুতে 2010 সালে দেখিয়েছিলাম। একই সময়ে বেনেটের দলও সেখানে এসে হাজির হয়। সবাইকে একসাথে দেখে ভালো লাগলেও তেরেসা মার্টিনকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং সবাইকে বলে যে মার্টিন তাকে সমুদ্রে ডুবতে দেখেও বাঁচায়নি। ধরা পড়ে যাওয়ার ভয়ে মার্টিন সাথে সাথে বন্দুক বের করে বেনেটের হাত থেকে তার রক্তের স্যাম্পল বক্সটি কেড়ে নেয় এবং নিজের হাতের সাথে লক করে ফেলে। সে সবাইকে শান্ত থাকতে বলে এবং জানায় যে রেস্কিউ হেলিকপ্টার এখনই চলে আসবে। ঠিক তখনই ল্যাবের অটোমেটিক টাইমার জেনারেটর চালু হয়ে যায় এবং পুরো ল্যাবের লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলতেই এক ঝাঁক ছোট হিংস্র ডাইনোসর তাদের উপর আক্রমণ করে বসে। সবাই যে যার মতো ছিটকে পড়ে। ডেভিডের পরিবার একটি সুপার শপের ভেতরে আশ্রয় নেয়। সেখানে ছাদ ভেঙে একটি ডাইনোসর ঢুকলে বেলা ফ্রিজের ভেতরে লুকিয়ে নিজের প্রাণ বাঁচায়। এরপর তারা একটি আন্ডারগ্রাউন্ডের টানেলের ভেতরে ঢুকে পড়ে। এদিকে ল্যাবের বাইরে বেনেট একটি গাড়ির নিচে নিজেকে আত্মরক্ষা করে। আবার ওইদিকে ব্যাকআপ রেস্কিউ হেলিকপ্টার চলে আসে। মার্টিন একাই স্যাম্পল নিয়ে হেলিকপ্টারের দিকে দৌড়তে থাকে। হেনরি আর ডানকান মেন কন্ট্রোল রুমে এসে বাইরে বিশাল এক প্রাণীর ছায়া দেখে স্তব্ধ হয়ে যায়। হেনরি বাইরে এসে হেলিকপ্টারের পাইলটদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা ফায়ার গান ফায়ার করে। পাইলটরা যখন ল্যান্ড করতে যাবে
ঠিক তখনই জঙ্গল চিরে সামনে আসে সেই 2010 সালের মডিফাইড হাইব্রিড দানব ডিরেক্স। চোখের পলকে সে বিশালাকার হেলিকপ্টারটিকে কামড়ে ধরে এবং চিবিয়ে ধ্বংস করে দেয়। হেনরি ও ডানকান ভয় পেয়ে আবার সেই আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। টানেলের ভেতর ডেভিডের পরিবারের সাথে বেনেটেরও দেখা হয়ে যায়। বেনেট টানেলের ভেতরে ঢুকে পড়া একটি ডাইনোসরকে গুলি করে মেরে ফেলে এবং ডানকান সবাইকে বলে যে এই টানেলটি সরাসরি সমুদ্রের দিকে গেছে, যেখানে একটি বোট রাখা রয়েছে। সবাই টানেল পার হয়ে সমুদ্রের ডকের শেষ মাথায় একটি লোহার দরজার সামনে এসে আটকে যায়। ছোট্ট মেয়ে বেলা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দরজাটি খুলে দেয়, কিন্তু দরজার ওপারেই দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর ডিরেক্স। ঠিক সেই মুহূর্তে মার্টিন একটি গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। ডিরেক্স গাড়িটির উপর হামলা করে এবং এক কামড়ে লোভী মার্টিনকে জ্যান্ত গিলে ফেলে। মার্টিনের কাটা হাতের সাথে লেগে থাকা স্যাম্পল বক্সটি নিচে পড়ে গেলে বেনেট দৌড়ে গিয়ে সেটি তুলে নেন। এখন তাদের সামনে কোনো বাঁচার পথ ছিল না। ডানকান বুঝতে পারে সবাইকে বাঁচতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস বা আত্মত্যাগ করতেই হবে। ডানকান বেনেটের হাত থেকে ফেয়ার গানটি নিয়ে ডিরেক্সের দিকে গুলি করে, তার মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং বেনেটকে বলে সবাইকে নিয়ে বোটে করে পালিয়ে যেতে। বেনেট কাঁদতে কাঁদতে ডেভিডের পরিবারকে নিয়ে বোটে করে সমুদ্রের দিকে রওনা দেয়। ডানকানকে হারিয়ে বোটের সবাই যখন ভীষণ শোকাহত, ঠিক তখনই জঙ্গল থেকে আকাশে আরেকটি ফেয়ারের আলো জ্বলে উঠতে দেখা যায়। বেনেট বুঝতে পারে ডানকান এখনও বেঁচে আছে। তারা বোট ঘুরিয়ে ফিরে আসে এবং ডানকানকে জীবিত উদ্ধার করে বোটে তুলে নেয়। সবশেষে বেনেট, ডানকান, ডক্টর হেনরি এবং ডেভিডের পরিবার সেই অভিশপ্ত দ্বীপ থেকে নিরাপদে সমুদ্রের উপর রওনা দেয়। বেলার ব্যাগের ভেতর থেকে সেই কিউট ডাইনোসরটি মাথা বের করে, যা দেখে সবার মুখে হাসি ফোটে। সিনেমার একদম শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞেস করেন, তাহলে এই মূল্যবান রক্তের স্যাম্পলগুলো এখন আমরা কোনো বড় কোম্পানির হাতে তুলে দেব? বেনেট হাসি মুখে উত্তর দেয়, না, পৃথিবীর প্রতিটা মানুষের উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার আছে। এই রক্ত আমরা পুরো পৃথিবীর সাধারণ মানুষের কল্যাণের জন্য ওপেন সোর্স করে দেব। আর এই সুন্দর বার্তাটির মাধ্যমেই শেষ হয় জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। সিনেমার গল্পটি এবং বেনেটের এই সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সিনেছন্দকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আসাদুজ্জামান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী চমৎকার কোনো